গাধি কোথাকার। এসব কথা কি জনে জনে বলে বেড়াতে হয়? তোর স্বামী তোকে আদর করে ভালোবাসে, ভালো কথা, তাই বলে কি তুই এসব কথা সবাইকে বলে বেড়াবি? তোদের মধ্যে যা কিছু হবে তা দুজনের মধ্যে রাখবি, অন্য কাউকে এসব বলার দরকার নেই। খবরদার বলছি, এসব কথা আমাকে বলেছিস বলেছিস, কিন্তু অন্য কাউকে বলেছিস তো তোর আর হাড়গোড় আমি আর একটা আস্ত রাখবো না। জোনাকি ধারার মুখের উপর থেকে হাত সরালেই ধারা ভীত গলায় বলল, ঠিক আছে, আর কাউকে বলবো না। জোনাকি মৃদু স্বরে বলল, চল এখন আমার সাথে ইভানের কাছে। ধারা ভদ্রমেয়ের মতো বিছানা থেকে উঠে দাঁড়ায়। ধারা জানে এখন যদি সে ভুলেও কিছু বলে তাহলে তার আর রক্ষে থাকবে না। ধারা ভদ্রমেয়ের মতো জোনাকির পেছনে গুটি সুটি পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। পা জোড়া গিয়ে থামায় রান্নাঘরে খাবার টেবিলের পাশে। বাড়ির ছোটরা টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। বাসার সময় দরজায় ফাঁক দিয়ে দেখে এসেছে ধারার আব্বাজানের ঘরে বাড়ির বড়রা সবাই খেতে বসেছে। ধারার শাশুড়ি, বড় ভাসুর তারাও ঘরে খেতে বসেছে। জোনাকি ধারাকে রান্নাঘরের কোণে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে সবার প্লেটের মাছ পেড়ে দে। ধারা মাথা দুলিয়ে গুটি গুটি পায়ে এসে সবার প্লেটে মাছ বেড়ে দিতে শুরু করে। প্রথমে লাবিদ ভাইয়া রুমি ভাবিকে বেড়ে দিয়ে ইভানের পাশে গিয়ে দাঁড়ায়। উপস্থিত সবার দৃষ্টি তাদের উপরে। ধারা মাছ বেড়ে দিয়ে চলে যেতে চাইলে ইভান মৃদু স্বরে বলল, মাছ তো দিলে, কিন্তু ঝোল দিবে কে? ইভানের কথা শুনে সবাই মুখ টিপে হাসে। ইভান ইচ্ছে করে এমন করছে ধারাকে তার পাশে দাঁড় করিয়ে রাখার জন্য। ধারা কিছু না বলে ইভানের প্লেটে মাছের ঝোল দেয়। ধারা আবারও চলে যেতে চাইলে ইভান তার নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, ঝোলও তো দিলে, কিন্তু আমি যে মাছ বেঁচে খেতে পারি না, তার কি হবে? ইভান কথায় শেষ শুনে ধারার ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি মারতে। আর চোখে সবার দিকে তাকিয়ে দেখে মুখে হাত দিয়ে সবাই মুচকে হাসছে। এর মধ্যে লাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে উঠে বসলো। আমার খাওয়া দাওয়া শেষ, আমি উঠোনের দিকে গেলাম। এক নজর ইভানের দিকে তাকিয়ে লাবিদ আবারও হেসে বলল, ভাই তুই তোর মাছের ঝোল, মাছের কাটা বেঁচে খেয়ে তারপর আসিস কিন্তু। লাবিদের কথা শুনে সবাই শব্দ করে হেসে দেয়। ইভান সেই ঠোঁটের ঠোঁট চেপে রেখেছে, বোঝা যাচ্ছে না সে হাসছে কি না। ধারা আরো এক নজর সবার দিকে তাকায়। জোনাকি মুচকি হেসে বলল, ধারা, তুই ইভানকে মাছটা বেছে দে, বেচারা তো মাছ বেছে খেতে পারে না। ধারা করুণ চোখে জোনাকির দিকে তাকায়। সে তার নিজের মতো কাজ করে যাচ্ছে। ধারা কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে, না তাও তার ভাবির মন গলাতে পারল না। ইভানের দিকে তাকায়, কি সুন্দর অবুঝ বাচ্চাদের মতো করে বসে আছে। আর উপায় না পেয়ে ধারা ইভানের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ধীরে ইভানের প্লেটে হাত দিয়ে মাছ বাঁচতে শুরু করে। ধারা ঠিকই অনুভব করতে পারছে তার দিকে এই ইভান নামক ছেলেটা তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো সে তার চোখের পলকে ফেলতে পারে না। ধারা নিঃশ্বাস বন্ধ করে কোনো মতে মাছ বেছে দিয়ে ওখান থেকে চলে যেতে চাইলে ইভান তার বাম হাতে ধারার ডান হাত ধরে ফেলে। হঠাৎ করে এমন হওয়ায় ধারা চমকে ওঠে। কি ভয়ানক কাণ্ড! এত মানুষের সামনে এই ছেলেটা তার হাত ধরে আছে। কি সর্বনেশে লোক! ধারা কাঁদো কাঁদো চোখে অন্য সবার দিকে তাকায়। এরা তো যে যার মতো খাওয়া দাওয়া করছে, যেন এদিকে তাদের কোনো খেয়ালই নেই। জোনাকি ভাবি সে তো রুমি ভাবির প্লেটে তরকারি বেড়ে দিচ্ছে। না, এদের আশায় আর বুফে থাকা যাবে না, এবার নিজেকে কিছু করতে হবে। ধারা ইভানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, হাঁটা ছাড়ুন। ইভান ধীর গলায় বলল, মাছ তো বেছে দিলে, এবার খাইয়ে দেবে কে? এমন বেহায়া মানুষ ধারা তার জীবনে দুটো দেখেনি। কিভাবে বলল সে কথাটা? এক ঘর লোকের সামনে ধারা তাকে কিভাবে খাই দেবে? ধারা অনেকবার জোনাকির দিকে তাকিয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে অন্য দুনিয়ায় চলে গেছে। ধারা নামক যে কেউ যে এখানে আছে তাই হয়তো সে ভুলে গেছে সে নিজের মতো হেলে দুলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ধারা আবার ইভানের দিকে তাকায়। সে মায়া ভরা চোখে ধারার দিকে তাকিয়ে আছে। ধারা সে মায়ে উপেক্ষা করে ফিসফিসিয়ে বলল, কি হলো, হাতটা ছাড়ুন না। ইভান সে এখনো এক দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে আছে। ধারার কথা শুনে টেবিলের উপাস থেকে রুমি ভাবি ঠোঁটে হাসি নিয়ে বলল, কি ভাবছো ধারা তুমি? খাইয়ে দাও না, তোমারই তো বর। ধারা আমতা আমতা করে বলল, কিন্তু ভাবি এইভাবে। কথা সম্পূর্ণ করতে না দিয়ে রুমি ভাবি বলল,
কিন্তু পরন্ত কিচ্ছু নেই। নাও খাইয়ে দাও এবার ইভানকে। ধারা রুমি ভাবির কথা শুনে ইভানের দিকে আবার তাকায়। রুমি ভাবির কথা শুনে ঠোঁটে কেমন মিষ্টি হাসি লেগে আছে। ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় ইভানের কাছে। ইভান এখনো ধারার হাতটা ধরে আছে। রুমি ইভানের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, আরে ভাই, একবার তো বেচারির হাতটা ছাড়ো, না হলে তোমাকে খাইয়ে দিবে কিভাবে? রুমির কথা শুনে ইভান জলদি ধারার হাতটা ছেড়ে দিয়ে মাথা চুলকে লাজুক হাসে। ধারা হাত ছাড়া পেয়ে বিব্রত চোখে আশেপাশে তাকায়। কেউ ওদের দিকে তাকিয়ে নেই, যে যার মতো ব্যস্ত, যেন ওদের দিকে তাকানোর সময় নেই। ধারা ইতস্তত করে ইভানের প্লেটে হাত দেয়। প্লেট থেকে অল্প কিছু মাছ নিয়ে ইভানের মুখের সামনে ধরে। ইভান তার ঠোঁটে বিজয়ীর হাসি বজায় রেখে ধারার হাত থেকে খেতে শুরু করে। ধারা মুহূর্তেই চমকে ওঠে। ইভান ওর হাত থেকে মাছ খাওয়ার সময় দুই ঠোঁট দিয়ে চিপে ধরে ধারার হাতের আঙ্গুলগুলো। ধারা তাড়াতাড়ি আঙ্গুলগুলো ওখান থেকে সরিয়ে আনার সময় ইভান সবার চোখের আড়ালে ধারার আঙ্গুলগুলোতে ঠোঁট ছুঁয়ে ছোট করে একটা চুমু দেয়। কেঁপে উঠে ধারা, পুরো শরীর জুড়ে কাঁপাকাঁপি করছে ধারা। হাঁটু ভয়ঙ্কর রকম ভাবে কাঁপছে, বুক তীব্রভাবে ধুকধুক করছে। সাহস হচ্ছে না ইভানের দিকে আর চোখে তাকানোর। তবে এটুকু বুঝতে পারছে ইভান নামক ছেলেটা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন ধারার নেতিয়ে পড়ার জন্য যথেষ্ট। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কিছু বলবে তার আগে ইভান ধীর গলায় বলল, আমার মুখের খাবারগুলো তো শেষ, তাহলে খাইয়ে দিচ্ছ না কেন? নাও নাও, খাইয়ে দাও এবার। উফ, এই ছেলেটা কি তাকে মারার পরিকল্পনা করেছে? এমন মায়া ভরা কণ্ঠে কেউ যদি খাই দিতে বলে, তাহলে কি ধারা খাই না দিয়ে থাকতে পারবে? কখনো না। আবার খাই দিতে গেলে এই ছেলেটা এমন নির্মম অত্যাচার সহ্য করতে হবে। বুক কাঁপছে তার। ছোট ঢোক গিলল ধারা। নিঃশ্বাস বন্ধ করে সব মাছটুকু একেবারে হাত নিয়ে ইভানকে খাই দেবে। দ্রুত ওখান থেকে সরে যায় ধারা। না জানি আবার কখন কি নতুন আর্জি করে বসে। কিছুক্ষণ পর হয়তো বলবে, খাইয়ে তো দিয়েছে, এবার মুখ ধুয়ে তোমার আঁচল দিয়ে মুখটা মুছে দেবে না? খাওয়া দাওয়া করে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে। মিতা বেগম আর তার দুই ছেলে এবং বৌমাকে নিয়ে রওনা দেবে এখন। গ্রামের দিকে গাড়ি নিয়ে আসার রাস্তা নেই, তাই বাজারের পাশে স্কুল মাঠে গাড়ি রেখে এসেছে লাবিত। সেখান থেকে তারা রওনা দেবে। মিতা বেগম ধারার আব্বাজানকে নিমন্ত্রণ জানিয়েছে। কাল তার সপরিবারে মিতা বেগমের বাড়িতে যাবে। ধারার আব্বাজানও কথা দিয়েছে তারা অবশ্যই যাবে। মিতা বেগম সবার সাথে কথা বলে ধারা আর ইভানের সামনে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে ধারার দিকে তাকিয়ে বলল, সাবধানে থেকো, কাল তো তুমি তোমার বাড়ি যাচ্ছ। ইভান কিছু বললে তোমাকে আমাকে বলবে তুমি। মিতা বেগমের কথা শুনে ধারা মৃদু হেসে মাথা দুলিয়ে সম্মতি জানায়। ইভানের দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বলল, শোন, তুই কেমন দুষ্টু তা আমি ভালো করে জানি। খবরদার বলছি, আমার বৌমাকে একদম জ্বালাবি না। আমি যদি শুনেছি তুই বৌমাকে জ্বালাতন করেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। ইভান বাচ্চাদের মতো মুখ করে বলল, আম্মু, তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আমি কি তোমার তেমন ছেলে? মিতা বেগম মৃদু হেসে বলল, তা আমি খুব ভালো করে জানি তুমি আমার কেমন ছেলে। মিতা বেগমের কথা শুনে ইভান মাথা চুলকে হেসে দেয়। মিতা বেগম ছোট করে বলল, আসছি আমরা, সাবধানে থাকিস তোরা। ইভান মৃদু স্বরে বলল, চলো, তোমাদের বাজার পর্যন্ত এগিয়ে দিয়ে আছি। ইভান ধারার দিকে এক পলক তাকিয়ে সামনে এগিয়ে যায়। ইভানের পেছন পেছন একেবারে থেকে সবাই বের হয়। শুধু বাড়িতে থেকে যায় বাড়ির মেয়েরা। রাত 9টার বেশি বাজে। গ্রামে রাত 9টা মানে বলা যায় গভীর রাত। তার উপরে শীতের আমেজ। অভি আর হাবিব অনেক আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আজ সারাদিন খুব খাটাখাটনি গেছে এদের দুজনের উপর দিয়ে। ধারার আব্বাজান, চাচাজান, দাদি আম্মা আর অতিথিরা তারা অনেক আগেই শুয়ে পড়েছে। জেগে আছে শুধু ধারার আম্মা, জোনাকি ভাবি, চাচি যান। অনেকক্ষণ ধরে বসে আছে তারা। বাড়ির ছেলে জামাই এখনো বাড়িতে ফেরেনি। ইভান আর সম্রাট সে বিকেলে বের হয়েছে, এখনো ফেরেনি বাড়িতে। সম্রাট ফোন করে জানিয়েছে তাদের ফিরতে একটু দেরি হবে। ধারার আম্মা 2 দিন ধরে এক পলকের জন্য সময় পায়নি যে তার আদরের মেয়েটা সঙ্গে দুটো কথা বলবে। এখনো সে ব্যস্ত। জামাই ছেলের জন্য রাতের খাবার গরম করছে। কাল যদি একটু সময় পাই মেয়েটার সাথে মন খুলে কথা বলার, এইসব ভেবে আনমনি ছোট্ট নিঃশ্বাস ফেলে ধারার আম্মা। ইভান খাবার টেবিলে বসে আছে আর চোখে আশেপাশে তাকায়। না, তার প্রেয়সী তার আশেপাশে কোথাও নেই।
ইভান খাবারে হাত দেওয়াও আগে জোনাকি ভাবির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভাবি, তোমার ননদ কোথায়? তাকে দেখছি না যে। জোনাকি পানির জগটা এনে টেবিলে রেখে ইভানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সে তো তোমাদের জন্য বসে থাকতে থাকতে কিছুক্ষণ আগে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইভান ছোট করে বলল, রাতে খাবার খেয়েছে ভাবি? জোনাকি ডান বাম মাথা দুলিয়ে বলল, না, কিছু খাইনি। আমি আর আম্মা জোর করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ধারা খিদে নেই বলে ঘুমোতে চলে গেছে। সেই সন্ধ্যার পরে আমাদের সাথে বসে নাস্তা করেছি, তারপরে আর কিছু খাইনি। জোনাকির কথা শুনে সম্রাট চোখগুলো ছোট ছোট করে বলল, সে কি, সেই সন্ধ্যায় খেয়েছো? আর এখন তো রাত 10টার বেশি বাজে, এখনো কিছু খায়নি? শীতের এত বড় রাতে মেয়েটা না খেয়ে থাকবে? ইভান জোনাকির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ভাবি, তুমি আমার আর ধারার খাবারটা এক প্লেটে বেড়ে দাও, আমি ওকে খাইয়ে দেবো, তোমরা চিন্তা করো না। জোনাকি মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাড়াতাড়ি করে ইভান আর ধারার খাবারের প্লেটে বেড়ে দেয়। এর মধ্যে রান্নাঘর থেকে ধারার আমা বেরিয়ে এসে বলল, বাবা, তুমি আমার মেয়ের জন্য এত কিছু ভেবেছো দেখে আমার মন জুড়িয়ে গেছে। আমি নিশ্চিন্ত ও তোমার কাছে সুখী থাকবে। কিন্তু আমার মেয়েটা যে একবারও ঘুমিয়ে পড়লে, বাড়িতে চোর ডাকাত পড়লে ওকে ঘুম থেকে তোলা যায় না। তুমি আমার অমন ঘুম কাতরে মেয়েকে কিভাবে ঘুম থেকে তুলে খাইয়ে দেবে? তার থেকে বরং তুমি এখানে বসে খেয়ে নাও। কাল সকালে ধারা ঘুম থেকে উঠলে আমি ওকে পেট ভরে খাইয়ে দেব। ইভান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আম্মু, আপনি চিন্তা করবেন না, আমি ওকে সামলে নিতে পারবো। জোনাকি মুচকি হেসে খাবারের প্লেট ইভানের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে হিরো, এই নাও তোমার আর তোমার বউয়ের খাবার। খাবার পানি ধারার ঘরেই আছে। ইভান ঠোঁটের হাসিটা আর একটু প্রসারিত করে। বসা থেকে উঠে জোনাকির হাত থেকে খাবারের প্লেট নিয়ে ধীর পায়ে চলে যায়। সম্রাট ইভানের যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলল, আমি আল্লাহ তাআলার কাছে ধারার জন্য যেমন রাজপুত্র চেয়েছি, আল্লাহ তাআলা তার থেকে শত গুণ ভালো রাজপুত্র পাঠিয়েছে আমাদের ধারার জন্য। ধারার আম্মা খানিকটা অস্পষ্ট স্বরে বলল, কথাটা তুই শতভাগ সত্যি বলেছিস বাবা। ইভান খাবারের প্লেট ধারার পড়া টেবিলের উপর রেখে ধীর পায়ে হেঁটে গিয়ে ধারার পাশে বসে। ইভান সরল চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ তার প্রেয়সীর দিকে। না, বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না ওর দিকে। মায়ায় পড়ে হাড়ি পিচ্ছিকে ঘুম থেকে তুলতে পারবে না। বড্ড মায়াবী চেহারা তার। ইভান মুচকি হেসে ধারার দিকে ঝুঁকে ধারার কপালে ঠোঁট ছুঁয়ে সোজা হয়ে বসে। ধারার গালে এক হাত দিয়ে ইভান ধীর গলায় বলল, লিটল অ্যাঞ্জেল, এই লিটল অ্যাঞ্জেল। ইভান ছোট নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আসার সময় শাশুড়ি আম্মু তো বলেছিল ও খুব ঘুম কাতুরে, একবার ঘুমিয়ে পড়লে চোর ডাকাত বাড়িতে এসে ওকে শুদ্ধ চুরি করে নিয়ে গেলেও নাকি ওকে ঘুম থেকে তোলা যায় না। সেই হিসেব মতো ওকে এত মিষ্টি মিষ্টি করে ডাকলে কিছুতেই ওকে ঘুম থেকে তোলা যাবে না। সো ইভেন গেট রেডি ফর ব্যাটল। ইভান বিছানা থেকে উঠে ধারার পড়ার টেবিলে রাখা খাবার পানির জগ থেকে পাশে থাকা গ্লাসে এক গ্লাস পানি ঢেলে নেয়। ইভান শয়তানি হেসে আবার গিয়ে ধারার পাশে বসে। গ্লাস থেকে অল্প কিছু পানি হাতে ঢেলে নিয়ে ধারার মুখে ছিটিয়ে দেয়। ঘুমের মধ্যে হঠাৎ করে মুখে পানি এসে পড়ায় ধারা হকচকিয়ে লাফিয়ে ওঠে ঘুম থেকে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে প্রথমেই চোখ যায় সামনে। নির্লজ্জ লোকটা কেমন বেয়াকেলের মতো দাঁত বের করে হাসছে। ধারা সেদিকে খেয়াল না দিয়ে আশেপাশে তাকিয়ে তার মুখে কোথা থেকে পানি এসে পড়লো সেটা খোঁজার জন্য। ঘরে তো তারা দুজন ছাড়া আর কেউ নেই। মামাতো বোনগুলো বাড়ির দক্ষিণের ঘরে ঘুমিয়ে আছে। ওরা এখানে থাকলে না হয় বুঝতো ওরা এই কাজ করেছে। তার মধ্যে ধারার দুই বিচ্ছু মামাতো বোন ধারার বিয়েতে আসতে পারেনি। ঘরের দরজাও তো ভেতর থেকে বন্ধ। তাহলে ধারা ইভানকে সতর্ক চোখে পর্যবেক্ষণ করে। ইভান হেলে দুলে আবার উঠে গিয়ে ধারার পড়ার টেবিলের গ্লাসটা রেখে বলল, এই তো উঠে পড়েছো, এবার যাও গিয়ে হাত মুখ পানি দিয়ে ধুয়ে এসো, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে যেও। ধারা এতক্ষণে বুঝে গেছে এই ইভান নামক ছেলেটা তার মুখে পানি ছিটিয়ে তাকে ঘুম থেকে তুলেছে। ধারা কপট রাগ দেখিয়ে বলল, আপনি আমার মুখে পানি ছিটিয়েছেন কেন? দেখতে পাননি আমি ঘুমিয়েছিলাম? ইভান সে ধারার কথা না শোনার ভান করে বলল,
থাক, তোমাকে এই শীতের মধ্যে আর হাত মুখ ধুতে হবে না। তার চেয়ে বরং আমি তোমাকে খাইয়ে দিই। ইভানের কথা শুনে ধারা চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। এই ছেলে নিশ্চয়ই মাথায় সমস্যা আছে, যে কথা জিজ্ঞেস করুক না কেন সবসময় উল্টো পাল্টা উত্তর দেয়। আর এমন পাগলের সঙ্গে কিনা তার সারা জীবন কাটাতে হবে। এইসব ভেবে দেখো ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, আমার খিদে নেই, আমি খাবো না। আপনি না খেয়ে থাকলে আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ধারা এইটুকু বলে যেই শুয়ে পড়তে যাবে, ইভান বড় বড় পা ফেলে এসে হাত ধরে বলল, এখন যদি তুমি না খেয়ে ঘুমিয়েছো না, তাহলে তোমাদের বাড়ির পেছনে যে ভূত আছে না, তার কাছে গিয়ে তোমাকে দেখে আসবো। এবার তুমি ডিসাইড করো কি করবে, খাবার খাবে না ভূতের বাড়ি যাবে। ধারা শুকনো গলায় ঢোক গিলে ভয়ে ভয়ে আশেপাশে তাকায়। ইভানের দিকে একটু এগিয়ে এসে বলল, আপনি জানেন না রাতের বেলায় তাদের নাম নিতে নেই। যদি একবার তারা চলে আসে তাহলে কিন্তু আপনার ঘাড় মটকে দিব, সাথে আমার ঘাড়টাও ফ্রিতে মটকে দেবে। ইভান ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, তাই? আমি তো জানতাম না। যাই হোক, এবার খাবার খেয়ে নাও, না হলে কিন্তু আমি তোমাকে ওই ভূতের বাড়িতে রেখে আসবো। ধারার কিছু একটা মনে পড়ে গেল। ইভানের দিকে ভীতু চোখে তাকিয়ে বলল, শুনুন না, আমার মনে হয় কালকে রাতে ওই ভূতটা আমার ঘরে এসেছিল। ইভান চোখ ছোট ছোট করে বলল, তুমি কিভাবে বুঝলে যে ভূতটা আমাদের এই ঘরে এসেছিল? ধারা ওর হাতে ইভানের পরিয়ে দেওয়া আংটিটা দেখিয়ে ভীতু গলায় বলল, এই দেখুন, এই আংটিটা আমার হাতে কখনো ছিল না। কালকে রাতের পর থেকে এটা আমার হাতে দেখছি। সকালবেলা বাড়ির সবাই জিজ্ঞেস করেছিল আমি আংটিটা কোথায় পেয়েছি। আমি জানি না বলায় ভাবিরা কি হাসাহাসি করেছিল আমাকে নিয়ে। আমার কি মনে হয় জানেন, কাল রাতে ওই ভূতটা আমাদের ঘরে চুপি চুপি এসে আমার হাতের আংটিটা পরিয়ে দিয়ে গেছে। চিন্তা করে দেখেন একবার, কি সাংঘাতিক ভূত। ইভান চোখ ছানা বড় করে ধারার দিকে তাকিয়ে থাকে। সেও ওর দিকে হা করে তাকিয়ে আছে। কোন দিক দিয়ে ওকে ভূতের মতো লাগে? ওকে দেখতে ভূতের মতো? তাহলে এত এত মেয়ে ক্রাশ কি করে ইভান হয়? তাহলে তারা কি দেখে ইভানের উপর ক্রাশ খেয়েছে? কোনো হিসাব ইভান মিলাতে পারছে না, তবে এটুকু হিসেবে মিলাতে পারছে যে তার বউ যে অতিরিক্ত ছোট মেয়ে, একদম পিচ্ছি। তাকে তার বউকে সামনে রাখতে হবে। ধীরে ধীরে স্বামী স্ত্রী সম্পর্কের অর্থ থেকে শুরু করে তাকে সবকিছু বোঝাতে হবে। এসব ভেবে ইভান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সবকিছুই বুঝেছি। এখন তুমি আমার কথা শোনো। এখন যদি তুমি খাবার না খাও, না হলে কিন্তু আমি তোমাকে ওই ভূতের বাড়িতে দিয়ে আসবো। এখন তুমি বলো, তুমি খাবার খাবে না ওই ভূতের বাড়ি যাবে? নাও, চয়েস ইজ ইয়োর্স। ধারা কিছুক্ষণ ভেবে মুখ গুমরা করে বলল, ভূতের বাড়ি যাওয়ার থেকে খাবার খাওয়া অনেক ভালো। খাবো আমি, কিন্তু আমার তো এখন নিজের হাতে খেতে একদম ইচ্ছে করছে না। আপনি একটু কষ্ট করে আম্মা বা ভাবিকে ডেকে দিতে পারবেন? তারা এসে আমাকে খাইয়ে দেবে। ইভান ধারার কথা শুনে এক ফালি হাসে। ঠোঁটে হাসি নিয়ে ধারার পড়ার টেবিলের উপর থেকে খাবারের প্লেট এবং পানির গ্লাস নিয়ে এসে বিছানায় বসে। ইভান খাবারের প্লেটে হাত দিতে দিতে বলল, এত রাতে তাদের বিরক্ত করার দরকার নেই। আজ সারাদিন অনেক খাটাখাটনি গেছে তাদের। এখন তাদের একটু বিশ্রামের প্রয়োজন। তার চেয়ে বরং আমি তোমাকে খাইয়ে দেই। তুমি লক্ষ্মী মেয়ের মতো আমার হাতে খেয়ে নাও। ধারা গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, খাইয়ে দিন আপনি আমাকে। ইভান তার ঠোঁটের হাসি আরেকটু প্রসারিত করে ধারাকে খাই দিতে শুরু করে। ধারা সে লক্ষ্মী মেয়ের মতো চোখ বন্ধ করে খাবার খেতে শুরু করে। অর্ধেকেরও কম খায় হলে ধারা চোখ বন্ধ অবস্থায় বলল, আর খেতে পারবো আমি। ইভান ধারার দিকে তাকিয়ে বলল, এখনো অর্ধেকও খাওয়া হলো না, আর এখনই বলছো খাবো না? ধারা পিটপিট করে তাকিয়ে করুণ গলায় বলল, আর খেতে পারবো না আমি। আমার পেটে আর এক ফোঁটাও কোথাও জায়গা নেই। সন্ধ্যার পরে ভাবির সাথে অনেক কিছু খাওয়া হয়েছে, আর খেতে পারবো না আমি। ইভান নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তুমি পানি খেয়ে একটু বসো। ততক্ষণে আমি প্লেটের খাবারগুলো শেষ করে তোমার মুখ পরিষ্কার করে দিচ্ছি। ইভানের কথা শুনে ধারা ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে মাথা নেড়ে সম্মতি জানায়। ইভান এক নজরে ধারার দিকে তাকিয়ে পরে প্লেটের খাবারগুলো খেতে শুরু করে। ইভান তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে, ধারার দিকে তাকায়। ধারার দিকে তাকিয়ে বিস্ময় হয়ে যায়। ধারা বিছানার এক কোণে কুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। এটুকু সময়ের মধ্যে কেউ কি করে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে? মুখে খাবারগুলো লেগে আছে এখনো। ইভান প্লেটে হাত ধুয়ে ধীরে ধারার মুখ পরিষ্কার করে দেয়।
খাবারের প্লেট গ্লাস টেবিলে রেখে এসে বিছানার পাশে দাঁড়িয়ে ধারাকে সোজা করে ঘুম পাড়ায়। ল্যাপটা ভালো করে পেঁচিয়ে দেয় ধারার গায়ে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে গায়ে থাকা জ্যাকেটটা খুলে বিছানার পাশে রাখা ধারার পাশ দিয়ে ল্যাপের নিচে ঢুকে পড়ে। পরপরই ধারাকে জাপটে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। কপালে গালে অনবরত চুমু খায় ইভান। ধারার কপালে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে ঘুমিয়ে পড়ে সে। ধীরে ধীরে চোখ করে তাকায় ধারা। গতকাল সকালের মতো আজকেও সে তার বরের বুকে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সে তাকে। ধারার হাড়গোড় মনে হয় এক্ষুনি ভেঙে যাবে। ধারা ঠেলেও ইভান তার কাছ থেকে সরাতে পারেনি। এমন শক্তপোক্ত ছেলের সঙ্গে কি ওর মতো বাচ্চা মেয়ে কখনো পারে? ধারা ইভানের গায়ে ধাক্কা দিয়ে বলল, এই আপনি ছাড়ুন আমাকে। আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন কেন? আমি কি আপনার কোলবালিশ নাকি? ইভানের কোনো হেলদোল না দেখিয়ে ধারাকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে। তা দেখে ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার বলল, এই আপনি আমাকে ছাড়বেন নাকি আমি আপনাকে কামড় দিয়ে দিব? তখন বুঝবেন এই ধারা কি জিনিস। না, এ তো দেখছি আরাম করে ঘুমিয়ে আছে। এবার কিছু একটা করতেই হবে, না হলে এই বদের হাড্ডি লোকটা তাকে ছাড়বে না। ধারা আরেকটু ইভানের দিকে এগিয়ে কাছে ঘেঁষে ইভানের ঘাড়ে একটা হাত দিয়ে ধর মুখের একদম কাছে চলে আসে। ইভানের প্রতিটা নিঃশ্বাস আছড়ে পড়ছে ধারার মুখে। ধারা এক পলক তার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ইভানের চিবুকে ঠোঁট ছুঁয়ে দাঁত বের করে কামড় দেয়। কয়েক মুহূর্ত পরে ইভান চোখ খুলে তাকায়। ধারাকে এমন অবস্থায় দেখে বাক শক্তি হারিয়ে ফেলেছে ইভান। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ইভানের। চোখজোড়া ছানা বড়া হয়ে গেছে তার। তার প্রেয়সী তার এত কাছে, তার চিবুকের ঠোঁট ছুঁয়ে আছে। এ যেন কল্পনাতেই ইভানের কাছে। এদিকে ধারা যে ওকে কামড়ে ধরে আছে সেদিকে কোনো হুঁশ নেই ইভানের। সে বিস্ময় চোখে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ইভানের হার্টবিট বন্ধ হয়ে যাবার জোগাড়। উফ, কি নিদারুণ দৃশ্য! ইভান সে দিশেহারা, ভীষণভাবে দিশেহারা, অনেকটা পাগলের মতো হয়ে ধারার দিকে তাকিয়ে আছে। ধারার এমন নিদারুণ অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছে ইভান। ইভান সে কাঁপা কাঁপা শরীরে শুধু তার প্রেয়সীকে আরো শক্ত করে জাপটে জড়িয়ে ধরে। ইভান ঘুমকাতুরে কণ্ঠে বলল, তুমি এত অত্যাচারী কেন? হঠাৎ করে ইভানের কথা শুনে ধারা চমকে উঠে ইভানের উপর থেকে লাফিয়ে ওঠে। ইভান ধারাকে তার উপর থেকে সরতে না দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আবার ঘুমকাতুরে কণ্ঠে বলল, বললে না যে তুমি এত অত্যাচারী কেন? সকালবেলা আমাকে বিড়ালের বাচ্চার মতো কামড়াচ্ছ কেন? আমি জানি তোমাকে দেখতে বিড়ালের মতো, কিন্তু তোমার স্বভাব চরিত্র যে বিড়ালের মতো তা তো জানতাম না। একদম বিল্লি রানীর মতো। ইভানের ভালোবাসার মধ্য দিয়ে সকালটা পার করে ধারা। ধারা প্রতিবারের মতো ইভানের ভালোবাসার ছোঁয়ায় লজ্জায় নিতিয়ে পড়ে। তা দেখি ইভান ঠোঁট প্রসারিত করে হাসে। সকাল সকাল ধারার আব্বাজান সবাইকে তাড়া দিয়ে তৈরি হতে বলেছে। তার কথা, এখান থেকে ঢাকা যেতে মেলা সময় লাগবে। সে চাচ্ছে সন্ধে নামার আগে সে যেন সবাইকে নিয়ে বিয়াই বাড়ি পৌঁছে যেতে পারে। তার কথা মতো বাড়ির মেয়ে বউরা তৈরি হচ্ছে। মিতা বেগম গতকাল রাতে ওদের জন্য 4টে গাড়ি পাঠিয়ে দিয়েছে। নতুন বউকে নিয়ে যেন কোনো ঝামেলা ছাড়াই তারা দ্রুত আসতে পারে। গাড়িগুলো বাজারের পাশে স্কুলের মাঠে রাখা আছে। সবাই তৈরি হয়ে একসাথে সেখানে যাবে। ধারার আব্বাজান গ্রামে যে সকল গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ করেছে তার সাথে বেয়াই বাড়ি যাওয়ার জন্য তারা সবাই স্কুলের মাঠে একত্রিত হবে। জোনাকির বাপের বাড়ির লোকজন গতকাল বিকেলে খাওয়া দাওয়া করে চলে গেছে। জোনাকির বাবা অসুস্থ থাকায় তাদের আর যাওয়া হচ্ছে না। ধারার নানা, নানু, বড় মামার 3 সন্তান। বড় মেয়ে মিনু, তারপর ছেলে মিজান, তারপর ছোট মেয়ে মণি। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বিধায় সে বিয়েতে উপস্থিত হতে পারেনি। ছোট মামার 2 মেয়ে, বড় মেয়ে লতা এবং ছোট মেয়ে পাতা। শাহিদা বানুর পরিবার থেকেও কিছু লোক যাবে। এরা সকলেই যাচ্ছে ধারার শ্বশুর বাড়িতে। ইভান সে তৈরি হয়, তার ব্যাগপত্র গুছিয়ে বাইরের উঠোনে চেয়ার পেতে বসে সবার জন্য অপেক্ষা করছে। ইভান এদিকে আসার সময় দেখে এসেছে জোনাকি ভাবি আর ধারার আম্মা মিলে ধারাকে তৈরি করাচ্ছে। ধারার চাচি জানে বাপের বাড়ি থেকে কেউ আসতে পারেনি তাদের বাড়িতে, কি সমস্যার জন্য। তবে তারা জানিয়েছে পরে এসে জামাই দেখে যাবে। অভি আর হাবিবও ওদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসে ইভানের পাশে বসে। হাবিব ইভানের বাড়ি থেকে তার কর্মস্থলে ফিরে যাবে। ছোট বোনের বিয়ে উপলক্ষে অফিস থেকে ছুটি নিয়েছিল হাবিব। সে ছুটিও এখন শেষের দিকে প্রায়। সিলেট শহরের নামকরা অফিসে চাকরি করে সে। অভি সেও ইভানের বাড়ি থেকে নিজের মেসে ফিরে যাবে। এই বিয়ে করে অনেকগুলো ক্লাস মিস গেছে ওর।
এখন গিয়ে ক্লাস অ্যাটেন্ড না করলে মহা মুসিবতে পড়বে ও। সামনে ওর পরীক্ষা, ভালো রেজাল্ট করতে না পারলে তো এত লেখাপড়ার কোনো মূল্য থাকবে না। এই ভাব নিয়ে টুকটাক কথা বলছেন দুই ভাই ইভানের সাথে। বাড়ি থেকে বের হওয়ার পথে সম্রাটের সঙ্গে ইভানের কথা হয়। তখন কথায় কথায় জানতে পারে মিতা বেগম ঢাকা ফিরে যাওয়ার সময় ইভানকে বলছে সে তার বৌমার বাড়িতে আসতে চাইলে রাস্তায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়, তাই সে যাচ্ছে যত দ্রুত সম্ভব এদিকে রাস্তাঘাট ঠিক করাতে। মিতা বেগমের শ্বশুরের একজন বন্ধু ছিল, তাদের পরিবারের সবাই রাজনীতির সাথে যুক্ত। তাছাড়া তার স্বামী এবং শ্বশুর তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের পরিবারের সবাই কম বেশি মন্ত্রী মিনিস্টারের সঙ্গে উঠা বসা করেছে। জুয়েল লাবিদ ওদের তো দুই একজন মন্ত্রীর সঙ্গে খুব গলায় গলায় ভাব, তাই রাস্তার সমস্যাটা নিয়ে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না কাউকে। এদিকটা মিতা বেগম সামলে নিতে পারবে। এসব কথা শুনে সম্রাট স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এতদিনে তাহলে ওদের গ্রামে আধুনিকতার ছোঁয়া লাগবে। ধারার আম্মা ধারাকে পই পই করে বলে দিয়েছে ধারা যেন গাড়িতে জামাইয়ের পাশে বসে। জামাই বা শ্বশুর বাড়ির লোকজন যা বলে তা যেন ধারা অক্ষরে অক্ষরে পালন করে। যারা নিমন্ত্রিত ছিল এবং বাড়ির লোকজন সবাই মিলে 3টে গাড়িতে ঠিকভাবে বসেছে। বাকি আছে শুধু ধারা আর ইভান। ধারা ইভানের সাথে একা যাবে ভেবে গায়ে কাটা দিচ্ছে। ইভান ধারার ভয় কমানোর জন্য চেয়েছিল ওর মামাতো শালিকাদের মধ্যে কেউ একজন এসে ওদের সঙ্গে বসুক, কিন্তু ধারার দাদিয়ামা এক কথায় তীব্র প্রতিবাদ জানায়। তিনি ইভানকে মৃদু স্বরে বলল, সবাই যখন একবার বসেই পড়েছে, তোমরা না হয় দুজনে একসাথে এসো, নাচ জামাই। ইভান বিনা বাক্যে তার দাদি শাশুড়ির কথা মেনে নেয়। এদিকে জুয়েল লাবিদ রুমি ঢাকা ওদের বাড়িতে না গিয়ে সোজা মিতা বেগমের সঙ্গে তার বাড়িতে চলে আসে। জুয়েল তার বইয়ের ভয়ে ফোন বন্ধ করে রেখেছে, কিন্তু মিতা বেগম লামিয়াকে আর লামিয়ার বাবাকে ফোন করে তাদের বাড়ি আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছে। রুমি বাপের বাড়ির কেউ এই মুহূর্তে বাড়িতে নেই। রুমির ফুপির ছোট মেয়ের বিয়ে উপলক্ষে সবাই পাড়ি জমিয়েছে সিঙ্গাপুরে। গাড়ি চলতে শুরু করেছে অনেকক্ষণ। ধারাদের গাড়িতে পিন পিনে নীরবতা। ধারা অস্বস্তি, ভয়, লজ্জা সব মিলিয়ে ইভানের সঙ্গে কথা বলার সাহস পাচ্ছে না। এদিকে ইভান ধারার দিকে খেয়াল না দিয়ে মনে মনে কিছু একটা প্ল্যান করতে ব্যস্ত। মনে মনে প্ল্যান করে আনমনে হাসি ইভান। ধারা এক নজর ইভানের হাসির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সে দৃশ্যে ইভানের চোখের আড়াল হলো না। ইভান আর ধারা গাড়ির পেছনের সিটে বসেছে, সামনে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। ইভান একটু একটু করে এগিয়ে ধারার একদম কাছে গিয়ে গা ঘেঁষে বসে। ধারা একটু নড়ে চড়ে উঠে ইভানের দিকে তাকায়। ইভান এমন ভাবে সামনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই জানে না। ধারা ইভানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি এমন করছেন কেন বলুন তো? সকালে আমাকে এতক্ষণ জ্বালানোর পরেও আপনার মনের শান্তি মেটেনি? হ্যাঁ, এখন আবার শুরু করতে চাচ্ছেন আপনি ওসব? গাড়িতে যে আমরা দুজন ছাড়া আরো মানুষ আছে, সেদিকে খেয়াল আছে আপনার? ধারা কথা শেষ হলে ইভান আস্তে করে ধারার দিকে ঘোরে। ঠিক তখনই ঘটে সর্বনাশ। ধারার ঠোঁট স্থান পায় ইভানের গালে। মুহূর্তেই চমকে উঠে দুজনে। হঠাৎ করে এমন ঘটনা ঘটবে কেউ কল্পনা করতে পারেনি। ইভান সে চোখ বড় বড় করে ধারার দিকে তাকিয়ে আছে, আলতো করে চোখ ফেলে দেখছে তাকে। ইভানের এমন দিশেহারা চেহারা দেখে ধারা শুকনো গলায় ঢুকিলে, না জানি এই লোকটা তাকে এখন কি করে বসে। ধারা এসব চিন্তা করে ইভানের দিকে আবার তাকানোর আগে শীতল হাতের স্পর্শ পায় ধারার কোমরে। কিছু বুঝে ওঠার আগে হেঁচকা টানে সে ইভানের কোলে বসে। যখন ধারা বুঝতে পারে সে ইভানের কোলে, সেই মুহূর্তে ধারা ওর হাত পা দিয়ে ছুড়াছুড়ি করতে করতে ধীর গলায় বলল, কি করছেন কি? ছাড়ুন আপনি আমায়। সামনে একজন বসে গাড়ি চালাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে আপনার? আপনার এসব আচরণ দেখে তিনি কি ভাববেন? ইভান ধারাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে চিপিয়ে ধরে ওর কানে ফিসফিসিয়ে বলল, আমি তো অন্য কারো বউকে আমার কোলে বসাইনি, আমার নিজের একমাত্র বউকে তো আমার কোলে বসিয়েছি। এতে অন্যায়ের কিচ্ছু নেই, যা করেছি একদম বেশ করেছি। তুমি আর একবার পটর পটর করলে এই ড্রাইভারের সামনে কিন্তু আমি তোমাকে চুমু খেয়ে বসবো। তখন কিন্তু তুমি আবার আমাকে দোষ দিতে পারবে না। তাই বলছি, চুমু খেতে না চাইলে চুপচাপ আমার কোলে বসে থাকো। ব্যাস, ধারা একদম চুপ করে বসে আছে ইভানের কোলে। ইভানের বুকে মাথা রেখে আলতো চোখে মাথা উঁচু করে ইভানের দিকে তাকায়। দুপুরের পর গাড়িগুলো থামায় রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের সামনে।
একে একে সবাই রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ধারারা এখনো গাড়ি থেকে বের হতে পারেনি। ধারা ইভানের বুকে মাথা রেখে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। ইভানও ওকে আর ঘুম থেকে তোলেনি। গাড়ি থামার খানিক পরে ইভান ধারাকে ডেকে ঘুম থেকে তোলে। ধারা ইভানের বুকে নিজেকে এইভাবে শুয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে দ্রুত সরে যায় ইভানের কাছ থেকে। তা দেখে ইভান হাসে। ধারা রেস্টুরেন্ট আর ইভানের কাছে বসেনি, জোনাকি ভাবি আর মামাতো বোনদের সঙ্গে বসেছে ধারা। ইভানকে ধারার আব্বাজান ডাকে তার টেবিলে নিয়ে বসিয়েছে। জোনাকি ধারার চোখ মুখ ফোলা দেখে একবার ভেবেছিল জিজ্ঞেস করবে, পরে আবার কি ভেবে চুপ হয়ে যায়। টুকটাক কথাবার্তার মধ্য দিয়ে খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই। সন্ধে হওয়ার আগে ইভানদের বাড়ির সামনে 3টা গাড়ি থামে। একে একে গাড়ি থেকে ধারার বাড়ির সকলে নামতে শুরু করে। সবার চোখ ছানা বড়া। তারা যা ভেবেছিল তার থেকে অধিক বড় লোক ধারার শ্বশুর বাড়ির লোকজন। তাদের বাড়ির মেয়ে, এই বাড়ির আদরের ছোট বউ, এইভাবেই ভেতরে ভেতরে খুশিতে পুলকিত হয়ে উঠেছে সবাই। মিতা বেগম, রুমি, লাবিদ, জুয়েল, সালমা সবাই তাদের সমাদরে আপ্যায়ন করে। হলরুমে বসার পরে সালমা আর রুমি তাদের জন্য নাস্তা নিয়ে আসে। মিতা বেগম ধারার আব্বাজানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল,